আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রথম টি-20 হয়ে গিয়েছে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার। আপনারা জানেন শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে বাংলাদেশের, তাদেরকে আমরা টাইগার বলে থাকি। তারা অর্থাৎ একেবারে দাঁড়াতেই পারেনি ইন্ডিয়ার সামনে। 127 রান করেছে এবং 20 ওভার ব্যাটও করতে পারেনি। সব ব্যাটসম্যানই হচ্ছে একেবারে নাস্তানাবদ্ধ হয়ে গিয়েছে ভারতের দ্বিতীয় সারির এই দলের সাথে। নাজমুল হোসেন শান্ত 27 করেছেন, মেহেদী হাসান মিরাজ 35 করেছেন। 27 করেছেন একজন 25 বলে, আর একজন হচ্ছে 30-এর বেশি বল খেলে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এবং হচ্ছে বুড়ো ঘোড়া মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু কিছুই করতে পারেনি, 2 বল খেলে কিন্তু 1 রান করে সাজঘরে ফিরে গিয়েছেন। এছাড়া হচ্ছে লিটন কুমার দাস, যাকে অনেকে অফ ফর্মে থাকলে বলে থাকেন, অনেক ধরনের কটূক্তি করে থাকেন, তিনিও কিন্তু 4 রান করে আউট হয়ে গিয়েছেন। এছাড়া পারভেজ হোসেন ইমন, তার অনেকদিন পর দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন, তিনিও কিন্তু তেমন কিছু করতে পারেননি, একটি 6 মেরেছেন, এরপরে কিন্তু আউট হয়ে গেছেন। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার যে টি-20 সিরিজটা হচ্ছে, ভারতের সামনে বাংলাদেশকে একেবারে অসহায় মনে হচ্ছে, দুর্বল একটা টিম মনে হচ্ছে যে উগান্ডা, বারমুডা এই টাইপের কোন টিম হয়তো অস্ট্রেলিয়ার সাথে খেলছে, অর্থাৎ প্রবল শক্তিশালী দলের বিপক্ষে কিন্তু বাংলাদেশ খেলছে, সেরকম মনে হচ্ছে। ভারতের কিন্তু প্রথম সারির অনেক প্লেয়ার এখানে নেই। জয়সওয়াল নেই, গায়কোয়াড নেই, শুভমান গিল নেই, তারপর হচ্ছে তাদের বুমরা নেই, তারপরে সিরাজ নেই, তারপরে হচ্ছে আকসার প্যাটেল নেই। তো রোহিত শর্মা, কোহলি, বিরাট কোহলি তারা অবসর গিয়েছেন, জাদেজা অবসরে চলে গিয়েছেন। তো অনেক প্লেয়ার, তারপরে হচ্ছে আপনার ধরেন যে শিবম দুবেকে কালকে খেলানো হয়নি, তারপর ঋষভ পান্ট নেই, অনেক প্লেয়ার নেই। তো এরকম প্রথম সারির প্রায় একটা দলই নেই, প্রায় দ্বিতীয় সারির দল খেলছে, 2-3 জন রেগুলার টিমের প্লেয়ার রয়েছে এবং নতুন কিছু প্লেয়ার তারাও কিন্তু 2-1 বছর ধরে হচ্ছে মাঝে মাঝে যে সুযোগ পাচ্ছে তাতেও কিন্তু তারা অনেক ম্যাচ, খুব বেশি ম্যাচ খেলে ফেলেছে সেটা বলা যাবে না। কিন্তু টি-20 এক্সপিরিয়েন্স যদি বিবেচনা করি, তারা যে পরিমাণ আইপিএল সহ অন্যান্য ম্যাচ খেলে, অর্থাৎ ঘরোয়া পর্যায়ে যে ধরনের টি-20 তারা টুর্নামেন্ট খেলে, এই দলে যে ধরনের সিরিজ তারা খেলে, সেদিক থেকে বাংলাদেশের থেকে ইনএক্সপিরিয়েন্স টিম এটা বলা যাবে না। কারণ আইপিএল কিন্তু অনেক বছর ধরে খেলছে। সঞ্জু স্যামসাং এর কথা বলতে পারি, জাতীয় দলে তার খুব একটা সুযোগ হয় না, কিন্তু যখনই সুযোগ হয় কিন্তু ডেলিভার করেন, তারপরেও কিন্তু রেগুলার উইকেট কিপার ব্যাটসম্যান আসলে কিন্তু দলে টিকতে পারেন না। কিন্তু এই প্লেয়ারদের এগেনস্টে কিন্তু বাংলাদেশ একেবারে বিচ্ছিরি বা যাচ্ছে তাই খেলা উপহার দিয়েছে। এখন এখানে বাংলাদেশের দায় কতটুকু, ম্যানেজমেন্টের দায় কতটুকু, সেটা আলোচনা করা যায়। বাংলাদেশ কিন্তু আসলে এই টিম নিয়ে হচ্ছে টেস্ট খেলে, এই টিম নিয়ে টি-20 খেলে, এই টিম নিয়ে হচ্ছে ওয়ানডে খেলে। অনেক বছর ধরে বিসিবির যে সভাপতি ছিলেন, আগের সভাপতি, তিনি বলেছেন যে আমরা আলাদা টিম করব, আলাদা টিম করতে চাচ্ছি। তো এরকম 2-1 প্লেয়ার বাদে কিন্তু আলাদা টিম আমরা দেখতে পাচ্ছি না। পারভেজ হোসেন ইমন ছাড়া, রিশাদ ছাড়া কিন্তু টি-20 স্পেশালিস্ট কোনো প্লেয়ার আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি না। বাকি যারা প্লেয়ার রয়েছে সবাই কিন্তু সব ফরম্যাট খেলছে। তাই শুধু হয়তো টেস্টের জন্য বা নাইম হাসান টেস্টের জন্য বিবেচিত হচ্ছে, আর বাদ বাকি প্লেয়াররা সবাই সব ফরম্যাট খেলে বেড়াচ্ছে। তো এই যদি হয়ে থাকে অবস্থা, বাংলাদেশে আসলে টি-20 ভালো করার তেমন কোনো সুযোগ নেই। বিপিএলটাও হচ্ছে, সেটাও হচ্ছে একেবারে বলা যায় যে নামের বিপিএল হচ্ছে। এবারও বিপিএলটা হবে কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে, যদিও প্লেয়ার্স ড্রাফট হচ্ছে 14 অক্টোবর। এখনো 7টা দল কনফার্ম করতে পারেনি। বিপিএল এর গভর্নিং কমিটিতে কারা আছে তারা আমরা জানি না। এছাড়া হচ্ছে বিসিবির বোর্ড ডিরেক্টর অনেকে কিন্তু এখনো যোগদান নেই হচ্ছে বিসিবিতে, অর্থাৎ 2 মাসের বেশি সময় ধরে কিন্তু তারা অফিস করছেন না, অনেকে পদত্যাগ করেছেন, অনেকে পালিয়ে গেছেন। তো বিভিন্ন ধরনের সমস্যা এসে কিন্তু জর্জরিত হয়ে গেছে বিসিবি। সেখানে তারা বিপিএল গভর্নিং কমিটিটা এখন পর্যন্ত ঘোষণা করেনি। বিপিএল এর 7 দলের নাম তারা এখনো ফিক্স করতে পারেনি, 7 দলের কনফার্মেশন তারা নিতে পারেনি। দফায় দফায় মিটিং হয়েছে এবং অনেক ফ্র্যাঞ্চাইজি কিন্তু এখন পর্যন্ত হচ্ছে ব্যাংক গ্যারান্টির টাকাও দিতে পারেনি, বিশেষ করে রাজশাহীর নাম উঠে আসছে। তো এই ধরনের অনেক সমস্যা আছে। কিন্তু খেলার মাঠের যদি আমরা বিষয়গুলো তুলে ধরি, বিপিএল এর পাশাপাশি একটা এখন পর্যন্ত টি-20 অন্য কোনো টি-20 লিগ কিন্তু আয়োজন করা সম্ভব হয়নি। এবার যেটা হবে এনসিএল টি-20, সেই টি-20টাও নিয়ে কিন্তু চরম বিতর্ক রয়েছে, যদিও এটা নিয়ে কথা বলছে না। আজকে কথা বলতে যাচ্ছি
এনসিএল টি-20 আপনি করবেন ভালো, বিভাগীয় টিমরা খেলতে পারবে, অনেক তরুণ প্লেয়াররা খেলার সুযোগ পাবে। অনেকে আছে অনেক বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছে কিন্তু টি-20 দ্বারা এখন পর্যন্ত অভিষেক হয়নি বা দু একটা ম্যাচ হয়তো খেলেছে। তো এই ধরনের প্লেয়ারদের আপনি যখন সুযোগ দিতে চাচ্ছেন এবং সেটা বিপিএল এর আগে হবে, সেটা বিপিএল এর আগে না হয় যদি প্লেয়ার্স ড্রাফটের আগে হতো। এখন যদি এই লিগে এনসিএল টি-20 কোনো প্লেয়ার্স ভালো করে তাকেও তো আপনি পিক করতে পারবেন না। প্লেয়ার্স ড্রাফট হয়ে গেলে আমরা জানি ম্যাক্সিমাম দেশি প্লেয়ারদের বিদেশি প্লেয়ারদের ওই দিনই কিন্তু সব দল চায় ম্যাক্সিমাম প্লেয়ার তারা পিক করার জন্য। তারপরে কিন্তু আপনার খুব একটা সুযোগ থাকবে না যেন ওর বাইরে থেকে নতুন কাউকে নিতে। অর্থাৎ এনসিএল টি-20টা হবে হচ্ছে আপনার বিপিএল এর একদম আগ মুহূর্তে, হয়তো নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের দিকে। তখন যে যদি কেউ পারফর্ম করে ভালো খেলেও কিন্তু অনেক ক্রিকেটার বিপিএল থেকে বঞ্চিত হবে। তো এই টি-20 করার আসলে আদৌ কোনো মানে নেই, এবং ওখান থেকে ভালো করে কেউ বিপিএল এর দু একজন বাদে যদি কেউ ইনজুরিতে পরে হয়তো দু এক দল হয়তো কনসিডার করতে পারে, আদৌ ভালো করে কোনো লাভ হবে না। তো এই যদি হয় প্ল্যানিং এর অবস্থা, এটা যদি প্লেয়ার্স ড্রাফটের আগে হতো, এটা যদি হচ্ছে প্লেয়ার্স ড্রাফট আপনি নভেম্বরে করে যদি অক্টোবরে এই এনসিএল টি-20 দিতে অনেক প্লেয়ার উঠে আসতো। ধর আপনারা যে এতদিন ধরে ক্যাম্প করলেন বিপিএল, কি বলা যায়, ভারত সিরিজের আগে কিন্তু এতদিন ধরে বাংলাদেশের যে ক্যাম্পটা হলো, প্রস্তুতি ম্যাচ খেললো, একটা কিন্তু আমরা তাদের যে কোর প্লেয়ার বা তাদের যে প্ল্যান এর যে প্লেয়াররা আছে তাদের বাংলা টাইগার্সে খেলছে, একাডেমিতে খেলছে, এর বাইরে কিন্তু আমরা নতুন কোন প্লেয়ারকে অর্থাৎ ডোমেস্টিকে ভালো খেলছে বা সিনিয়র কেউ কাউকে কিন্তু আমরা ডাকতে দেখিনি। আগের নির্বাচকরা থাকতো যা করেছেন সেটাই কিন্তু হয়ে আসছে। তো এইরকম এইরকম যদি গতানুগতিক ধারায় যদি বাংলাদেশের ম্যানেজমেন্ট বা নির্বাচকরা আগায়, বাংলাদেশের কাছ থেকে আসলে ভালো টি-20 ফরম্যাটে কিছু আশা করা যেতে পারে না। টি-20 স্পেশালিস্ট প্লেয়ার হিসেবে আমরা যাদেরকে চিনি তাদেরকে কিন্তু মোটেও সুযোগ দেওয়া হচ্ছে না, একেবারে সুযোগ দেওয়া হচ্ছে না। এই প্লেয়ারদের অনেকের ক্যারিয়ার প্রায় শেষের দিকে চলে এসছে। তো এদের মধ্যে এখন যাদের ফিটনেস লেভেল ভালো আছে তাদেরকে ডাকা উচিত, প্রস্তুতি ম্যাচ নিজেদের মধ্যে খেলা উচিত। ইন্ডিয়া যেটা করে থাকে, এ টিম, বি টিম, সি টিম, এরকম 4-5টা টিম করে কিন্তু তারা নিজেরা বিভিন্ন সিরিজের আগে কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলে, সেখান থেকে যারা ভালো করে তাদেরকে কিন্তু জাতীয় দলের জন্য বিবেচনা করা হয়। তাই এরকম কয়েকটা টিম করে বাংলাদেশ জাতীয় টিম, বাংলা টাইগার্স, এসপি টিম এবং হচ্ছে ঘরোয়া ক্রিকেটে পারফর্মার বা সিনিয়র ক্রিকেটারদের নিয়েও যদি একটা টিম করে যদি একটা আপনার টুর্নামেন্ট করা যেতে পারে, বা সেটা টুর্নামেন্ট হিসেবে না হয়েও যদি প্রস্তুতিমূলক কিছু ম্যাচ খেলা যেতে পারে, সেখানে কিন্তু কিছু প্লেয়ার উঠে আসতে পারে। যেমন আমি সিনিয়র ক্রিকেটার আরিফুল হকের কথা বলতে পারি, অনেক সম্ভাবনাময় ক্রিকেটার ছিলেন, তাই কিন্তু খুব পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। টি-20 বিপিএল এ ভালো করেছেন, যারা বিভিন্ন ঘরোয়া লিগেও কিন্তু বিভিন্ন সময় তাকে ভালো করতে দেখেছি। এছাড়া জিয়াউর রহমানের কথা বলতে পারি, দেশের সবচেয়ে বড় হার্ড হিটার ব্যাটসম্যান, এখনো ভালো করছেন, অনেক সময় অনেক কঠিন পরিস্থিতি কিন্তু ম্যাচ বের করে নেওয়ার সক্ষমতা রয়েছেন, এবং সবচেয়ে বিগ হিটার কিন্তু বাংলাদেশের মধ্যে জিয়াউর রহমান। কিন্তু তাকে কিন্তু বিভিন্ন কারণে তার নাম বা বিভিন্ন ধরনের ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে কিন্তু গত নির্বাচক কমিটি তাকে জাতীয় দলের আশেপাশেই ভিড়তে দেয়নি। এছাড়া হচ্ছে আমরা জিসান আলমকে দিয়ে প্র্যাকটিস করা হলো, জিসান আলমকে কিন্তু এই ট্যুরে নেওয়া হলো না। তিনি কিন্তু এসপি টিমের হয়ে অস্ট্রেলিয়া ট্যুরে ভালো করেছিলেন, সেখানেও একটা চেঞ্জ হতে পারতো, সেটাও আমরা দেখলাম না। তো টি-20 স্পেশালিস্ট প্লেয়ার তুলে আনা আসলে বা সৈকত আলীর কথা বলতে পারি, সৈকত আলী কিন্তু বিপিএল যখনই সুযোগ পেয়েছেন, অনিয়মিতভাবে সুযোগ পেয়েছেন, কুমিল্লায় খেলেছেন, বরিশালে খেলেছেন, খুবই ভালো করেছেন। টি-20 স্পেশালিস্ট হিসেবে সৈকতকে আমরা চিনে থাকি, অত্যন্ত হার্ড হিটার ব্যাটসম্যান, টপ অর্ডার খেলতে পারেন, এছাড়া হচ্ছে মিডল অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডারও কিন্তু ব্যাটিং এ ঝড় তোলার সামর্থ্য আছে। তো এই ধরনের ক্রিকেটার মেহেদী বারবের কথা বলতে পারি, যাদের টি-20 অ্যাবিলিটি আছে, তাদেরকে আপনি পিক আপ করেন, তাদেরকে হচ্ছে আপনি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দেন। তারা যদি ডেলিভার করতে পারে তো নিবেন, যদি ফিটনেস ভালো থাকে, যদি কোচ মনে করে যে তাদেরকে দরকার আছে, তো এই ধরনের প্লেয়ারদেরকে আপনারা সুযোগ দেন এবং হচ্ছে টিমকে নতুন ভাবে সাজান। এছাড়া বিপিএলটা নিয়মিত করেন, এনসিএল টি-20টা টাইম মতো করেন, এবং এখান থেকে যারা ভালো করছে তাদেরকে যোগ্য স্থানে বসান, যোগ্য স্থানে সুযোগ দেন। এছাড়া কিন্তু টি-20তে বাংলাদেশে ভালো করার কোনো সামর্থ্য যে দল খেলছে খুব একটা ভালো অনিয়মিত হবে, হয়তো দু এক সময় দু একটা ম্যাচ জিততে পারে। এছাড়া কিন্তু বাংলাদেশের ওই টিম থেকে তৌহিদ হৃদয় এবং লিটন দাস বাদে কিন্তু টি-20 স্পেশালিস্ট এখানে কোনো প্লেয়ার নেই। তো এদের দিয়ে কিন্তু খুব বেশি কিছু হবে না, এবং লিটন দাসও খুব একটা ফর্মে নেই। এদের দিয়ে আসলে রেগুলার বেসিস ভালো কিছু আশা করা যেতে পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।